হাসিনার বক্তব্যকে ঘিরে হঠাৎই উত্তেজনা তৈরি হয়েছে দেশব্যাপী। আমরা যেমনটি দেখেছি, গত কয়েকদিনে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি সহ দেশের বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। শুক্রবার সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন। উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু হবে আজ। দর্শক, এই অভিযান কি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যত ভূমিকা রাখতে পারবে? এসবই আজকের আলোচনায় আনতে চাই আমি, ফারনাজ জুই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। সেই সঙ্গে আরও আছেন ডক্টর আব্দুল্লাল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আইন শৃঙ্খলার কিছু কিছু ঘটনা আপনার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে, যতটুকু আমি বুঝি। সে অস্বস্তি যারা যে সমস্ত ঘটনার প্রেক্ষিতে তৈরি হয়েছে সেগুলো কি খুব অজ্ঞাত কোনো ঘটনা? সে ঘটনাগুলির নায়ক যারা, তাদেরকে কি আপনার চেনেন না? সে ঘটনার নায়ক যারা, তারা কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন? তারা কি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো, আজকে আমরা বুলডোজার নিয়ে যাব, ওইটা ভাঙবো, ওইটা করব? দেয়নি। ঘটনা তো এগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে। এই বাড়িঘরের মালিককে কি সমাচার, সেগুলো একটা ইস্যু বটেই। সেগুলো অনেক কিছুর প্রতীক হতে পারে, সেগুলো আপনার দুর্নীতির প্রতীক হতে পারে, সেগুলো অত্যাচারের প্রতীক হতে পারে, সবই হতে পারে, আমার কোনো আপত্তি নাই। সেগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্যবস্তু হতে পারে, তাতেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিচার করার এখতিয়ার কি তাদের আছে যারা করেছে? যখন একটা ঘটনা এরকম ঘটে, যেমন ধরেন একজন পকেটমার ধরা পড়লো, তাকে লোকজনে গণপিটুনি দিয়ে মেরে ফেললো, এখানে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ী কে? যারা মারলো তারা। সেখানে একজন মসজিদের ইমামও থাকতে পারেন, কিন্তু তবুও উনি এই ঘটনার জন্য দায়ী। এখন এই ডেভিল হান্ট কি এই লোকগুলিকে ধরবে? ডেভিল কারা? আপনি ডেভিলকে ধরবেন তো ডেভিলটা কে? বর্তমানে এই পরিস্থিতিতে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর নির্লিপ্ততার কথা বলে তাদেরকে দায়ী করি, তোমরা নড়ছো না কেন, তোমরা ধরছো না কেন, তোমরা মারছো না কেন, যদি বলি আমরা, তোরা কাদেরকে ধরতে বলবো, কাদেরকে মারতে বলবো? কাদেরকে? তারা কারা? এই লোকগুলিকে অচেনা কেউ, আমরা চিনছি না। হাদি নামে একটা ভদ্রলোক, সে ঢাকার মেসি স্টুডেন্ট কিনা যায় না, সে তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছবি দিয়ে বলছে, সে তো ইউটিউবে ভিডিও করেছে তোমরা আসো কালকে। তাকে ধরা হবে? তাকে ধরা সম্ভব? সম্ভব তো না রে ভাই। তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আসলে কাকে ধরবেন? এ ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি, বিভিন্ন সরকার আমলে দেখেছি। কেবল আওয়ামী লীগ আমলে না, তার আগে যে বিএনপি আমল ছিল তারাও করেছে। তারাও কিন্তু আপনার ওই যে একটা করছিল ক্লিন হার্ট অপারেশন করছিল বোধ হয়, তো অনেকের হার্ট ক্লিন করে ফেলাইছে। তো এগুলো তো হচ্ছে রে ভাই সোসাইটিতে। আমরা ওরকম আরেকটা করছি, ডেভিল হান্ট করবে, দেখি কাদেরকে হান্ট করে, ধরে নিয়ে আসবে, বলবে ঘোষিত কর্মসূচি ছিল সরকারের পদক্ষেপ নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে যে গত কয়েকদিনে ভাঙচুরের ঘটনায় সরকারের ভূমিকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন উঠছে। আপনি কিভাবে দেখছেন? আমি এটা খারাপভাবে দেখছি। খারাপভাবে দেখছি এই কারণে যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা কি? যেখানে ভাঙছে প্রত্যেকের জায়গায় পুলিশ ছিল, পুলিশের একটা এখতিয়ার ছিল। ওখানে ওই এলাকায় একটা থানা আছে না? ওই থানা কি করতেছে? আজকে দেখলাম যে গাজীপুরে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে, এই অপরাধে এটা থামাতে পারলো না কেন? গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে। তাহলে আর এই যে জায়গাগুলো আগুন ধরানো হলো, যে জায়গাগুলো ভাঙা হলো, সেখানে জানমালের ক্ষতি হয়নি? হয়েছে। সেখানে পুলিশদেরকে বদলি করা হয়েছে। তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাকে গিয়ে ডেভিল হিসেবে চিহ্নিত করে হান্ট করা হবে? হবেটা কি? এটা হলো মানুষকে ভয় দেখানো। ভাই, আমি বয়স একদম তো কম হয় নাই, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমল থেকে দেখে আসতেছি। উনিও লাল ঘোড়া দাবড়াইছেন, অনেক কিছু করছেন। এই যত ঘোড়া দাবড়ানি আছে না, তার এন্ড রেজাল্ট কিন্তু খুব প্যাথেটিক হয়, খুব প্যাথেটিক এন্ড রেজাল্ট হয়। ওই প্যাথেটিক রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। দর্শক, জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জুনায়েদ সাকিব, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম, সরকার পরামর্শ চাইলে আমরা তো দিয়েছি, সামনে আরো পরামর্শ চাইলে আমরা দেব। সরকারকে
এই সরকার যাতে সফল হয় সেটার জন্য আমাদের দিক থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এই সরকারের সফল হওয়ার ঠিক কোনো বিকল্প নেই, কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন একটা পলিটিক্যাল ট্রানজিশনের পর্ব চলছে। অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী কালের জন্যই তারা সময়ে দায়িত্ব পালন করবেন। ফলে সরকার তো আসলে কারো ওই অর্থে প্রতিপক্ষ হওয়ার কথা নয়। হ্যাঁ, একটা ফ্যাসিবাদী যারা ক্ষমতায় ছিল জবরদস্তি করে তাদেরকে জনগণ উৎখাত করেছে, তাদের শাস্তির ব্যবস্থা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যারা যারা অপরাধ করেছে, এবং দেশের মানুষের যে সংকটগুলো আছে সেগুলো সমাধান করে রাজনৈতিক উত্তরণটাকে সম্পন্ন করা, নির্বাচন সংস্কার ইত্যাদি, এগুলো তাদের দায়িত্ব। তো এখন দেশে তো নির্বাচন সংস্কার আয়োজন করতে গেলেও লাগবে, আবার দৈনন্দিন মানুষের তো সংকট আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। তো সরকারকে তো সেই জায়গায় সরকার যে অস্তিত্বশীল সেটা তাকে প্রমাণ রাখতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থির সময় যাচ্ছে, তবে এই অস্থির সময়ের প্রধান দায়টা কোথায় আসলে আমরা দেখব? প্রধান ফ্যাক্টরটা কিন্তু এখনো পর্যন্ত ফ্যাসিস্ট ব্যবস্থা এবং ফ্যাসিস্ট সরকার, কারণ তারা ব্যবস্থাটা টিকে আছে, সরকার পালিয়ে গেলেও অপারেট করছে নানাভাবে, এবং তারা উস্কানি দিচ্ছে, তারা নানা ধরনের একটা পরিস্থিতিকে উত্তেজনা সৃষ্টি করার একটা অব্যাহত চেষ্টা করে যাচ্ছে। ফলে ওইটা তো একটা ফিয়ার জায়গা থাকেই যে ফ্যাসিস্ট শক্তির পতন ঘটেছে ক্ষমতা থেকে, তারা যেহেতু এখনো নানাভাবে রাষ্ট্রযন্ত্রের মধ্যে তাদের লোকগুলো রয়ে গেছে, কাজেই তারা যখন হম্বিতম্বি দেয়, চট করে ঢুকে পড়লো, এই বোধে চলে আসলাম আমরা, এই বোধে আবার ক্ষমতার রদবদল ঘটে যাচ্ছে, তখন এটা একটা যারা লড়াইয়ে ছিল, যারা আন্দোলনকারী, তাদের মধ্যেও একটা সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব, সেই মোকাবেলা করার জায়গায় সরকারের যে আরো দায়িত্বশীল এবং অ্যাক্টিভ ভূমিকাটা মানুষ দেখতে চায়। রাজনৈতিক শক্তিগুলো বিভিন্নভাবে অ্যাক্ট করছে, কেউ কেউ এটাকে যেভাবে অ্যাক্ট করছে, আমরা মনে করেছি রাজনৈতিক শক্তির দিক থেকে অ্যাক্ট করা উচিত যে আমরা কিভাবে আমাদের এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের ঐক্যটা আমরা তৈরি করতে পারি। মানে একটা ফ্যাসিবাদের বিকল্প কি হতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা নির্মাণ করেই কিন্তু আমরা ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিকভাবে পরাজিত করতে পারবো। তো সেই জায়গাটা আমাদের জোর দেওয়া দরকার। এমন কোনো কাজ করা ঠিক হবে না যেটা আসলে পরিস্থিতিকে কোনোভাবে অস্থির আরো বাড়িয়ে তোলে, ঘোলাটে করে, এবং তাতে তারাই আবার সুযোগ নিতে পারে, এমনকি ভবিষ্যতের জন্য তাদের ভিকটিম কার্ড খেলারও নানা রকম সুযোগ হয়। তো সেই দিক থেকে সেগুলো রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সেই সব বিষয়ে সতর্ক থাকা দরকার এবং সে অনুযায়ী ভূমিকা নেওয়া দরকার। এটা হলো এক নম্বর দিক। আর দিক হচ্ছে সরকারকে ভূমিকা নেওয়া। এখন ধরুন সরকারের উপস্থিতি আছে, অথচ কোনো একটা পক্ষ ঘোষণা দিয়ে মানে একটার পর একটা কাজ করে যাচ্ছে, তখন সেটা মনে হবে যে আসলে বোধহয় সরকার ঠিক অস্তিত্বশীল আছে কিনা। প্রশ্ন আসে সরকার কে চালাচ্ছে, শুধু সরকার কে চালাচ্ছে, সরকারই আদৌ এক্সিস্ট করে কিনা এরকম প্রশ্নই উঠবে। ফলে সরকারকে অ্যাসার্ট করতে হবে যে দে এক্সিস্ট এবং তারা তাদের কাজ করতে হবে। এবং প্রত্যেক পক্ষকেই কিন্তু এখন বিশেষত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ছিল তারা যদি কি বলে যে এই ধৈর্যের সাথে পুরো ট্রানজিশন পরিস্থিতি মোকাবেলা মানে এগিয়ে নিয়ে যে না যান, সম্পন্ন না করেন এবং পুরো পরিস্থিতিগুলোকে যদি ধৈর্যের সাথে মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে তো তার পরিণতিও নানান রকম ভাবে আছে, সেটা সকলের সতর্ক থাকা দরকার। ফলে রাজনৈতিক দিক থেকে কিন্তু আমরা বিভিন্ন পক্ষকে বলছি, অনেকেই হয়তো ওই ফ্যাসিবাদীদের উস্কানির সাথে সমান তালে পাল্টা উস্কানি তৈরি হচ্ছে, যে জায়গাটাতে একটা মানে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই পরিস্থিতি আমাদের ট্রানজিশনের জন্য ইতিবাচক নাও হতে পারে। এখন কেউ কেউ এটাকে পলিটিক্যাল মাইলেজ হিসেবেও নিতে পারেন, যে পলিটিক্যাল আমার রাজনৈতিক মাইলেজ তৈরি হচ্ছে, এটার মধ্যে দিয়ে একটা পোলারাইজেশন হচ্ছে এবং এর ফলে তাদের দল কিংবা গোষ্ঠীর রাজনৈতিক যে মানে দলীয় ফায়দা অথবা গোষ্ঠীগত ফায়দা, সেইটার একটা জায়গা কেউ তো চিন্তা করতে পারে, করতে তো কেউ পারেই, এবং সবাই হয়তো নিজের দল বাড়ানোর জন্য অনেক রকম কিছুই করে, কিন্তু সেটা আলটিমেটলি টোটাল ট্রানজিশনকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে শক্তিশালী করছে নাকি নানান দিক থেকে আবার ভেতরে অ্যাপারেন্টলি যাই দেখা যাক না কেন দুর্বল করে ফেলছে, সেইটা আরো গভীরভাবে বিশ্লেষণ করা দরকার সকল পক্ষকেই। ধন্যবাদ যে সেই ঘটনাগুলোর প্রতিরোধ কিভাবে হবে তারও কিন্তু প্রেসক্রিপশন আছে একাডেমিয়াতে, এবং এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। একটা ছোট দুটো রিসার্চের উদাহরণ আমি দেই।
ব্রিংটন নামে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, ওনার একটা ফেমাস ওয়ার্ক হচ্ছে যে অ্যানাটমি অফ রেভলিউশন, এরকম অভ্যুত্থান বা রেভলিউশনের পরে খুব জোরে এবং এটাকে ওয়েল অ্যাকসেপ্টেড 4টে স্টেপসের কথা উনি বলেন, যে এক ধরনের প্রিপেয়ার্ডনেস থাকে অভ্যুত্থানের পরে, পরবর্তীতে পুনঃশাসন প্রতিষ্ঠা, এরপরে প্রতিক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং নতুন শাসনে ফিরে যাওয়া। আমি দুজনের পার্টিকুলারলি জুনায়েদ ভাইয়ের স্টেটমেন্টটা নেই। তো সরকার যদি সেখানে ব্যবস্থা না নিতে পারে তাহলে অবশ্যই শুধুমাত্র বিদেশে কেন, দেশেও তো ভাবমূর্তি নষ্ট হবে। যে জায়গাটাতে আমার মনে হয় যে বর্তমান সমস্যাটা ঘুরপাক খাচ্ছে, যে ব্রিংটনের যে থিওরিটার কথা আমি বললাম, সেটা হচ্ছে প্রতিক্রিয়ার জায়গাটা, যে সরকার কি প্রতিক্রিয়াগুলোকে ঠিক মতো পড়ে বা অনুধাবন করে ব্যবস্থা নিতে পারছে, ওই জায়গাটার প্রশ্নটা। আপনি যদি অ্যানালাইসিস করতে না পারেন সব ধরনের প্রতিক্রিয়া, সেটা আপনার যে শাসন ব্যবস্থা, যে স্ট্রাকচারাল ইস্যুসগুলো লাইক আপনার পুলিশ, আপনার অন্য যে রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেটা আপনাকে হেল্প করছে কিনা ওই অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে। বা আপনি যে পলিটিক্যাল পার্টিগুলো, বিপ্লবোত্তর সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের নিবিড় সংযোগ বা একটা আস্থার সম্পর্ক তৈরি করতে হয়। সেই জায়গাটাও কি পুরোপুরি তৈরি হয়েছে? সেটিও তৈরি হয়নি। বরং আজকে যে জিনিসটা আসলো, আমি যে প্রশ্নটা কামাল ভাইকে আপনি করলেন যে অপারেশন ডেভিল হান্ট, আমি মনে হয় যে দেরিতে হলেও একটা তো মেসেজ দেয়া গেল। এবং ডেভিল হান্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে যাবে বা বিপক্ষে যাবে, নাকি যারা ফ্যাসিস্ট, যাদেরকে ধরার জন্য, গ্রেপ্তারের জন্য, বিচারের জন্য গত 6 মাসের অপেক্ষা, তাদের পক্ষে বিপক্ষে যাবে, আমি ওই আলোচনায় যাচ্ছি না। কিন্তু এটা কিন্তু একটা মেসেজ দিচ্ছে সরকার যে আমরা একটু শক্ত হতে চাই, যেটা একটু আগে আমি বললাম, একটা প্রতিক্রিয়া, একটা প্রতিক্রিয়া থাকতে হয়। সেই জায়গাটাতে তো সরকার একটা মেসেজ দিতে পারলো। দ্বিতীয় যে জায়গাটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা সোসাইটির একটা স্ট্রাকচারাল ফাংশনালিজম থাকে, যে আপনাকে সোসাইটিকে ফাংশন করতে দিতে হবে। সেখানে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে সেখানে দারুণভাবে কিন্তু প্রভাব ফেলবে। এবং আজকে হয়তো বা একটা নির্বাচনের দিকে আমরা যাব, কিন্তু যে সামাজিক অস্থিতিশীলতা এখন তৈরি হবে এবং যে জিনিসগুলো আমরা দেখছি, যদি ডেভিল হান্ট সাকসেসফুল না হয়, এবং যেটা বললো কামাল, যে কাকে আমরা জবাবদিহিতার মধ্যে আনবো, কাকে আনবো না, সেই জিনিসগুলো যদি সঠিকভাবে করতে না পারে তাহলে কিন্তু এটা গভর্নমেন্টের জন্য এটা রাইট মেসেজ দেবে না। অবশ্যই যারা ফ্যাসিজমের সাথে যুক্ত ছিল তাদের বিচার হতে হবে, কঠোর শাস্তি দিতে হবে, কিন্তু সেটা প্রক্রিয়ার মাধ্যমে। মব জাস্টিস, হ্যাঁ, এমন যদি স্ফুলিঙ্গ তৈরি করে কোনো ঘটনা সবার ইন্টারেস্টের জন্য, এটা হতে পারে। কিন্তু গত কয়েকদিনে যেটা ঘটেছে, কেউ দায়িত্ব নিচ্ছে, কেউ নিচ্ছে না, কেউ ঘোষণা দিচ্ছে, কে যাচ্ছে। ফর এক্সাম্পল, গতকাল রাতে গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে, আজকেও যে গুলির ঘটনা ঘটেছে, আলটিমেটলি তো দায়িত্ব সরকারের উপর বার্তায়, তাহলে তো একটা ইন্টেলিজেন্স সিস্টেম কাজ করতে হবে, তাহলে সরকারকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ধরে নিলাম যে মব জাস্টিস ক্রিয়েটের মাধ্যমে ওই আওয়ামী লীগ যারা করেছে তাদের বাড়িঘর আপনি ভাঙচুর করছেন। এখন আপনার যারা ভাঙচুর করতে গেলেন, বা তাদের বক্তব্যটা যদিও ভিন্ন, যে আসলে তারা প্রতিরোধ করতে গিয়েছিলেন, দুটোর যে কোনো একটা যদি হয়, তা তাদেরও তো নিরাপত্তার দায়িত্ব একটা আছে। সেখানে তো একটা সিস্টেম এক্সিস্ট করে, এতগুলো লোক যাচ্ছে, মাইকে ঘোষণা হচ্ছে, খুব রিমোট এরিয়াতেও কিন্তু না। তাহলে সেই জায়গাগুলোতে যদি আমরা অ্যাক্ট করতে না পারি তাহলে কিন্তু এটার মধ্যে ঘুরপাক খাবো। আশঙ্কার জায়গা যেটা আমি এই কয়েকদিনের ঘটনাকে কোনোভাবে বিক্ষিপ্তভাবে দেখতে চাই না, সেটা হচ্ছে যে প্রভোকেশনটা কি যেদিকে আমাদেরকে নিতে চায় ওইদিকে আমরা যাচ্ছি, নাকি আমরা একটু সেন্সিবল বিহেভিয়ার করবো, একটু লেটস পুট ওয়ান স্টেপ বিহাইন্ড উত্তেজনা। সেখানে আমরা যদি আবারও সরকারের ভূমিকাকে আলোচনায় আনি, সরকার কেন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে কি সক্ষমতার ঘাটতি রয়েছে নাকি? দর্শক, দেশ সম্প্রতি রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি অতিথিদের কাছে। এই ভাষণ দিয়েছেন, ওনারা বললেই পারতেন, আপনি আমাদের এখানে আছেন, আশ্রিত অবস্থায় আছেন, আপনি এই ধরনের ভাষণ দিলে পরে আমাদের সঙ্গে ওই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে, ওনারা বলতে পারতেন। বলেন নাই তো। এখন উনি যদি বলেন যে ওনাকে আমি করতে দিলাম, ওনার ব্যক্তিগত, ওনার ইচ্ছা, এইগুলি ভাই বলছে, কিন্তু ওনার বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য না, ওনাদের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য না। এবং আমি মনে করি এই যে যত গন্ডগোল হয়েছে, আমি এতক্ষণ ধরে বললাম যে গন্ডগোল যারা করছে, যারা পাকাইছে, যারা এর প্ল্যান করছে, অথবা যারা এর উস্কানি দিছে, সব কিছু বললাম। বিদেশ থেকে কে কী করছে, হাতুড়ি বাটাল নিয়ে কারে কারে যাইতে বলছে, যারা নিজেদেরকে বিকল্প জাতির পিতা হিসেবে ভাবতে শুরু করছে নাকি শুনলাম কেউ। তো এটা ওদেরকে অনেক সমালোচনা করলাম, কিন্তু তারপরেও আমি বলবো, যদি হাসিনা ওই বক্তব্য যদি না দিত, অথবা বক্তব্য দেওয়ার ঘোষণা আগে ঘোষণা না করতো, তাহলে হয়তো এর অনেক কিছু হতো না। কাজে ওনার যে দায়টা, আমার দেশে যে ক্ষতিটা হয়ে গেল শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কারণে,
সেই ক্ষতিটার জন্য ওনারা যদি বলেন যে না ব্যক্তিগত, উনি প্রতিদিন এটাকে বক্তৃতা দেবেন আর আমাদের এখানে মানে হবে, সমস্যা হবে, আমাদের এখানে একটা অশান্তি হবে, একটা নৈরাজ্য হবে, এটা কি ওনারা সাপোর্ট করবেন? তো ব্যক্তিগত হলে তো ওরা আবার দিতে পারবেন। যদি এটা যদি ওনার ব্যক্তিগত কাজ হয়, তার মানে কি ওনারা আবার দেওয়ার একটা সুযোগ আছে বক্তৃতা। তো এই ভদ্রমহিলা তো আমাদের দেশকে ভালোবাসেন না, এই ভদ্রমহিলা তো দেশকে মানে অপছন্দ করেন। অপছন্দ না করলে দেশের এত বড় ক্ষতি উনি করতে পারতেন? উনি দেশকে লুটপাট করেন নাই, ওনার লোকজনকে দেয়া করার নাই, করেছেন তো। এই যে সালাম এত টাকা এখান থেকে নিয়ে গেছে, সামিট গ্রুপের আজিজ খান এত টাকা নিয়ে গেছে, তো এগুলি উনি জানতেন না? সব জানতেন। সালমান ওমর এত টাকা পাচার করছে, উনি জানতেন না? উনি সব জানতেন। তো জেনে উনি করতে দিয়েছেন, এটাই তো দেশের বড় একটা ক্ষতি উনি করছেন। আর মানুষের ভোটাধিকার নিয়ে নিছেন, আমরা ভোট দিতে পারিনি বছরের পর বছর। তো এই এত বড় অন্যায় যদি করেছেন, তার একটা সাজার ব্যবস্থা হওয়া উচিত আমি মনে করি। সেই সাজার আয়োজন আমরা করেছি, ওনারা বলতেছে যে উনি ব্যক্তিগতভাবে আমাদের দেশের মানুষকে উস্কাবেন, এটা ঠিক না। আমি ভারতের এই বক্তব্যটাকে আমার কাছে মনে হচ্ছে নিষ্ঠুর বক্তব্য। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। জুনায়েদ সাকি, আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশ থেকে কূটনৈতিক পন্থায় বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বারবার প্রতিবাদ করা হয়েছে, কড়া বার্তা দেওয়া হয়েছে, কিন্তু কোনো বিষয় আসলে ভারত সেভাবে আমলে নেয়নি। এখন শেখ হাসিনার বক্তব্যে রাজনৈতিক আশ্রয়ই তো একভাবে বলা চলে। এখান থেকে উনি পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন, ভারত আশ্রয় দিয়েছে। তো এখন সেখানে গিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে এখনো বক্তব্য দিয়ে যাবেন, এটা তারা যখন অ্যালাউ করেন, তখন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের সাথে, যেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্টত এই আহ্বান জানানো হয়েছে যে তার বক্তব্য প্রদান এবং ইত্যাদি, এটা বাংলাদেশ গ্রহণ করছে না। ফলে এখন সেখানে যদি এগুলো সত্ত্বেও ভারত যদি তাকে এই সুযোগ দিতেই থাকে, সেটা বাংলাদেশের সরকার এবং জনগণকে উপেক্ষা করা আমরা মনে করি। ভারত সরকার সেটা করছে। এখন ভারতের শাসক দল তো খুব খোলাখুলিভাবে এই শেখ হাসিনাকে পক্ষ নিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ তারা বাংলাদেশকে একভাবে চিত্রিত করতে চেষ্টা করছে। এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, তাকে এয়ারপোর্টে সেনাবাহিনী রিসিভ করবে এবং তাকে প্রধানমন্ত্রী আসনে বসিয়ে দেবে। এইটা কিন্তু ভারতের একেবারে পশ্চিমবঙ্গের বিজেপির প্রধান ব্যক্তি পরিষ্কার করে বলেছেন। এই যে তাদের বক্তব্য, এই শাসক দলের এই পজিশনটা খুব পরিষ্কার, এবং তাদের ইন্টারনাল পলিটিক্সও এটার প্রাসঙ্গিকতা আছে। তারা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন শেখ হাসিনা একটা কার্ড হয়ে উঠেছে তাদের জন্য। বাংলাদেশ তো একটা সবসময় একটা বিষয়বস্তু তাদের ছিল। তো সেই জায়গা থেকে তারা যেভাবে এই রাজনীতিটা করছেন, তার একটা ইমপ্লিকেশনস বাংলাদেশে আছে। ভারত রাষ্ট্রের কে এটা বোঝা দরকার। ভারত রাষ্ট্র যদি এই জিনিসটা বোঝে যে তারা বাংলাদেশের সাথে যদি একটা সুসম্পর্ক চায়, তাহলে বাংলাদেশের জনগণের ডিজায়ারকেও তার গুরুত্বের সাথে নিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জুনায়েদ সাকি। যদি না নেন, তাহলে মানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারা সবাই এক কণ্ঠে যুক্ত হয়েছে। ঘুরে ফিরে প্রশ্নটা আমার সাকিব ভাই যেটা বললেন, কামাল ভাই, যে তারা আসলে এটা করতেই পারে না যে জনগণের সাথে যে বন্ধুত্ব, সরকারের সাথে যে বন্ধুত্ব, যে কোনো পরবর্তীতে অবস্থা, এটা বাংলাদেশের ক্ষেত্রে তারা পারেনি। বরাবরই তাদের আওয়ামী লীগ প্রীতিটা থেকেছে। এটা হচ্ছে এটার মেইন সমস্যা। আর একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই, যে একটা ভালো আমরা আশা করেছিলাম যে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পরে উনি যে কথাগুলো বলে গিয়েছিলেন, তার কিছুটা অন্তত আচার আচরণে, তাদের ভাষায় এবং পার্টিকুলারলি কাজে পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কিন্তু হয়নি, একই ধরনের আচরণ করছে। এবং সেটার ক্ষেত্রে যদিও তারা বলে যে তাদের পলিসি হচ্ছে নেইবার ফার্স্ট, প্রবাবলি আমরা যে রিসেন্ট তাদের সম্পর্ক যেভাবে তারা হারিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে, আসলে নেইবার হয়ে গেছে লাস্ট। আর তখন যেটা হয়, আপনি একটা দলের প্রতি যে যদি দেখান বন্ধুত্ব বা তাদেরকে সবচেয়ে প্রায়োরিটি দেন, তাহলে আপনি আসলে ওই নেইবার ফার্স্ট পলিসি যেমন আপনার থাকে না, তেমনি আসলে আপনি চান না যে এই দেশগুলোতে স্থিতিশীলতা থাকুক, এবং সেই কাজটি ভারত করছে। অথচ এটি তাদের মতো একটা বড় রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ যে হতে পারে, এটাও তাদের অনুধাবন করা উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্য, যে কথাটা আমি খুব স্ট্রংলি বলতে চাই, যে আমি খুব প্রতিবাদ জানাই। আপনি জিজ্ঞেস করছেন ঠিক কিনা, আমি এটার প্রতিবাদ জানাই এবং এটি কাম্য নয়। এবং এ ধরনের ঘটনা ঘটলে
আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে একটা করে ঘটনা ঘটিয়ে ভারতও এমন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিনা যে আমাদের দেশকে অস্থিতিশীল করে রাখা, সেটি কিন্তু হতে দেয়া যাবে না। বারবার একটা বক্তব্য দিবে, তারপর একটা ভাঙচুর হবে। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন এমন পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশেও তিউনিসিয়ার মতো দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা দেখা দিতে এখানে পারে। একটা লেসন নিতে হবে, যেহেতু আরব বসন্তের কথা আপনি আসলেন, বা এই মডেল দুটো মাথায় রাখতে হবে। মিশর কিন্তু স্থিতিশীলতা আনতে গিয়ে গণতন্ত্র হারিয়েছে। আর আপনি যে তিউনিসিয়ার কথা বললেন, সেখানকার সিচুয়েশনটাও মাথায় রাখতে হবে যে কোন দিকে আমরা যাব, বা লিবিয়ার দিকে যাব কিনা। ওই আরব বসন্তের পরে মোটামুটি গুছিয়ে উঠতে পারে একটা দেশ কিন্তু মিশর, কিন্তু সেখানে কিন্তু গণতন্ত্র জলাঞ্জলি দিয়ে একটা ব্রাদারহুড সরকার নিয়ে অনেক ডিবেট থাকতে পারে, কিন্তু গণতন্ত্র জলাঞ্জলি দিয়ে কিন্তু স্থিতিশীলতা আনতে হবে। ওইটা কিন্তু আমার মনে হয় এখানে যারা বসে আছে তারা। দর্শক, দেশ সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেলের স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। আসিফ মোহাম্মদ তো অলরেডি প্রস্তুতি নিয়ে নিছেন এবং ওনার হয়ে ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কি কি কাজকর্ম করছে এটাও উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে। একটা ভিডিও দেখলাম তো আজকে। কাজে ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন, ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন। কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে। এটা হলো আমার বিবেচনা। নানাভাবেই দেখেন, বাংলাদেশ তো একা একা চলবে না, একা একা চলবে না। বাংলাদেশটা সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে। আপনি খুব ভালো, হ্যাঁ উনি বলে যে না আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো, আমরা পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করব, পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিছে, আমরা ওই ফর্মুলায় যাব। যেতে পারেন, পাকিস্তানের পরিণতিকে যদি ওনাদের খুব কাঙ্ক্ষিত পরিণতি মনে হয় যাবেন, অসুবিধা দেখে আছে, তার ফলও ওনার ভোগ করবেন। তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক ভাই এক না। বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা। এই দেশের মানুষ সম্পর্কে যারা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মতো বুঝতে পারে না, আর ওনারা তো রাজনীতি শুরুই করে নাই। যা খুব ইজি মনে করছে, কারণ একটা পথ তো ইজিলি পেয়ে গেছে, এখন বাকিগুলিও খুব ইজিলি পাবে বলে মনে করে। তো চলুক, দেখা যাক কি হয়। কিন্তু আমি মনে করি এটাও তো সহজ না। দেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগেরকে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না, উনি এটা চাচ্ছেন না। উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে, তাই না? আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে, ঐক্যমত তৈরি হচ্ছে। ঐক্যমত কার সঙ্গে হলাম জানি না, এখানে আমাদের একজন পলিটিশিয়ান আছেন, উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার জানা মতো কোনো ঐক্যমত হচ্ছে না। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত না হয় কেমনি করে করবেন? আবার যদি ঐক্যমত হয়, যদি সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত্য হওয়ার মাধ্যমেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি হবে না। এর আগে সরকার কিংবা উপদেষ্টাদের পক্ষ থেকে অভিযোগ শুনেছে যে বিএনপির বিরোধিতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছে যে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও কি আওয়ামী লীগের অনুপ্রবেশ অন্য দল আমরা ঠেকাতে পারবো, কিংবা আওয়ামী লীগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? অনুপ্রবেশ ঠেকাও না, আপনি এত টেনশন করতেছেন কেন? অনুপ্রবেশের প্রশ্ন না। আওয়ামী লীগের শুনেন, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে কবে জানেন? ইলেকশনে লীগ যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল, তখন যা জনসংখ্যা ছিল 2001 সালে, এখন জনসংখ্যা আরো বেড়েছে। ধরলাম বেড়ে এটা বাড়তো কিছু, ধরলাম সব বাদ দেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, আওয়ামী লীগের 15 বছরের খারাপ করার কারণে ধরলাম এর 50% লোক কমে গেছে, 50% পালাই দিলাম ভাই। তারপরেও 1 কোটির উপরে লোক থাকে। তো এই 1 কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে, ভালোবাসে। এই 1 কোটি লোকের মধ্যে হয়তো মানে 99 লাখ লোক হয়তো শেখ হাসিনাকে অপছন্দ করে, কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে। তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন, শেখ হাসিনাকে আপনি 20 বার ফাঁসি দেন না ভাই, আমার কোনো সমস্যা নাই। শেখ হাসিনা অপরাধ করলে সেটা শাস্তি হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে, সবাইকে ধরে একটা শাস্তি দেন, আমার কোনো আপত্তি নাই। জেলা কমিটির প্রত্যেকের লোকে শাস্তির মুখে আনেন, উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন, তাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারপরেও 1 কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে, ভালোবাসে, তারা নৌকা মার্কায় ভোট দিতে চায়। ওই 1 কোটি লোক, 1 কোটির সংখ্যাটাকে ইগনোর করেন না। যারা ইগনোর করবে তারা হয় 1 কোটি কি জিনিস এটা বুঝে না, অথবা তারা রাজনীতি বুঝে না। 1 কোটি লোক এনে কি বঙ্গোপসাগরে ফালাই দিবেন? এত সহজ না। জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল। আওয়ামী লীগ 15 বছর সমস্ত কিছু নিয়ে ছিল, তার প্রশাসন, আর্মি, পুলিশ সব তার কাছে ছিল। জামাতকে নিষিদ্ধ করতে 15 বছর লাগছে, তাও শেষ করতে পারে নাই। যখন শেষ দিন করছে 2 দিন এনজয় করতে পারে নাই। জামাত নিষিদ্ধ হয়েছে?
বিএনপিকে কোনায় ঠেলতে ঠেলতে কোনায় নিয়ে গেছে। বিএনপি নিষিদ্ধ হয়েছে, বাদ দেন। 2009 সালে এসে তারা প্রথম নিষিদ্ধ করলো হিজবুত তাহরিরকে। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে? নাই হিজবুত তাহরির। ওই যেদিন ওই 32 নম্বর বাড়ি ভাঙলো, ওর মাথার উপরে এক লোক দেখলাম হিজবুত তাহরিরের ফ্ল্যাগ দিয়ে আড়ে আসলো। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ করা যায় না। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। জুনায়েদ সাকি, এই প্রশ্নটি আপনার কাছে নিয়ে আসতে চাই। আদৌ তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে সরকার একটা উদ্যোগ নিচ্ছে নিশ্চিত করার, তো উদ্যোগটা কি কি পদ্ধতিতে সেই পুরো প্রসেসটা হবে সেটা তো আমাদের সাথে আলোচনা করলে, জানলে আমরা তখন অবস্থান নিতে পারবো। আমরা এই পর্যন্ত যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মানুষ একটা ন্যায় বিচার দেখতে চায়, এবং বিশেষভাবে যে আওয়ামী লীগ একটা দল হিসেবে তার নেতৃত্ব যেভাবে একটা জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে, 15 বছর ধরে গুম খুন লুটপাট এগুলো তো আছেই, ফলে এই জিনিসটার একটা মানে বিচার দেখতে চায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানেন, বিচারটাও আমি বলবো যে যতটা সম্ভব বিচারকে বিশ্বাসযোগ্য হতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে। যার যে কাজটা করেছে তার জন্য সেটাই হবে, মানে ঢালাও সবাই হত্যা মামলা মানে সেটা ঠিক হবে না, কারণ প্রত্যেকেই কিন্তু একই অপরাধে অপরাধী না, তাদের অপরাধেরও বিভিন্ন মাত্রা আছে। ফলে যথাযথ তদন্ত হওয়া উচিত, যথাযথভাবে বিচার প্রক্রিয়া হওয়া উচিত। সেটাই বরং আমাদেরকে রাজনৈতিকভাবে শক্তি যোগাবে এবং একটা মানে ফ্যাসিবাদী দলকে জনগণের তো আসল নিয়ন্তা। জনগণ কোনো দল করলে আপনি নিষিদ্ধ করলে তো সেটা ঠেকে না, আর জনগণ যখন কোনো দলকে দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তখনই আপনার আসল বিজয়টা ঘটে। তো সেইটা আমাদের লক্ষ্য না, আমরা কি লক্ষ্য করতে চাচ্ছি যে একটা এমনভাবে আমরা একটা পদক্ষেপ নিলাম যে পদক্ষেপ আসলে আপাতত জিনিসটা কিছু হলো না, কিছুদিন আপনি দাবিয়ে রাখলেন। তো কিছুদিন দাবিয়ে রাখা আর পলিটিক্যালি ব্যাটল করার মধ্যে কিন্তু বড় জায়গা আছে। আমরা মূল ব্যাটল করতে চাই ফ্যাসিবাদকে, ফ্যাসিবাদী মানে ব্যবস্থাকে, এবং ফ্যাসিবাদ হয়ে ওঠার নানান রকম তৎপরতাকে। সেই জায়গাগুলোতে আমাদেরকে মানে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থার লড়াইয়ে অনেক মানে পদক্ষেপগুলো সেই অনুযায়ী ভাবে নেওয়া উচিত। তো প্রথম বিষয় হচ্ছে ন্যায় বিচার, এবং দল হিসেবে আওয়ামী লীগের দায় কতটুকু, এবং সেইটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের সম্পন্ন করা দরকার। এবং তারপরে জনগণই ঠিক করবে, এবং তখন প্রশ্ন আসবে তাদের নির্বাচন করার অধিকার কি, দল করার অধিকার কি, কিংবা কিভাবে দল যেহেতু করবে। নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেই বিষয়টার আসলে মীমাংসা হওয়া নির্বাচনের আগে কতটা জরুরি বলে মনে করেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন? না, সেটা তো মনে হয় না ইজি ছিল। এরা একটা অনেক রিস্ক নিয়েছে, আন্দোলনটা লিড করেছে। সো যে জায়গাটা তারা আজকে গেছে সেটা প্রসেসটা ইজি ছিল বলে আমি মনে করি না, কিন্তু ওখানে যাওয়ার পরে যে ম্যাচুরিটি, তাদের পারফরমেন্স, সেগুলো নিয়ে ডিবেট হতে পারে, সেই প্রক্রিয়াটা ভিন্ন। আসি আমি আওয়ামী লীগের এই ইস্যুটা নির্ধারিত হওয়ার ক্ষেত্রে। দেখুন, আমরা নর্মালি এই ধরনের অভ্যুত্থানের পরে 4টা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়, এবং তারপরে তখন আপনি একটা শক্তি সঞ্চার করে এ ধরনের মেজর ডিসিশন নিতে পারেন। পার্টি নিষিদ্ধ, এটা আপনি গ্রিসে বলেন, ইউক্রেনে বলেন, ওয়েস্টার্ন ইউরোপে বলেন, সবখানে এটা হয়েছে। কিন্তু তার আগে 4টি জিনিস প্রয়োজন হয় যে আপনি ওটা করতে পারার মতো শক্তি আছে কিনা। এক নম্বর হচ্ছে যে শক্তিশালী প্রতিষ্ঠান, এই অভ্যুত্থানের পরপরই সেটি মনে হয় আমরা দেখছি যে হয়নি, এবং সেখানে সরকারকে একদম দোষ দিলে হবে না। সেখানে কিন্তু ওখানে তো সরকারের ফ্যাসিজমের যারা তারাও আছে, আবার বিএনপিরও কিছু প্রতিনিধি আছে, আবার কেউ অটো প্রমোশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি হয়ে গেছে, তার দক্ষতারও বিষয় আছে। আবার পুলিশেও একই থিওরি অ্যাপ্লাই করা যায়। আবার যে সামরিক প্রশাসন বলি, সরকার কেন জানি ওই যে জায়গাটা এক্সপেকটেশন ছিল, এখন ডেভিল হান্টে কী হবে সেটা দেখতে হবে, বাট সে জায়গাটাও তৈরি হয়নি। আবার আরেকটা প্রবলেম তৈরি হচ্ছে পলিটিক্যাল। স্টুডেন্টরা যখন বলছে যে আমরা দল করব, তখন সরকারের প্রতি মানুষের এক ধরনের আস্থাহীনতা, বা তারা কোন দিকে যায়, যে কথাটা কামাল ভাই বললেন যে একটা পজিশনের থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া, সেগুলো অবশ্যই প্রশ্নবোধক বিষয়, এবং সেটা অবশ্যই দাবি রাখে যে আরও সেন্সেবল বিহেভিয়ারের। দ্বিতীয় জিনিসটি যে অর্থনৈতিক অবস্থা যদি ঠিক থাকতো। তৃতীয় যে ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে হয় এ ধরনের ডিসিশনের আগে, পলিটিক্যাল পার্টি ব্যান করা বা এই ধরনের মেজর ইস্যুতে যাওয়া, ইভেন বিচারের ক্ষেত্রে, সেটি কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন নেই। আরেকটি বড় চ্যালেঞ্জ আমরা ফেস করছি, সেটা হচ্ছে যে আমাদের বৈদেশিক সম্পর্ক বিনির্মাণের ডাইরেকশনটা কি হবে, সেটাও কিন্তু আমরা কুলিয়ে উঠতে পারছি না। সেই সমস্যাগুলো যখন আছে, তার মধ্যে যদি আপনি কনসেনসাস তৈরি করার চেষ্টা করেন যে পার্টি নিষিদ্ধ করার, এই প্রক্রিয়াটা আমি মনে করি যে সমস্যা বাড়াবে। তবে একটা জিনিস আমি একমত কামাল ভাইয়ের সঙ্গে, আমি সাধুবাদ জানাই, উনি বুঝতে পেরেছেন যে সেই আগের অবস্থায় নাই, তাই না? তাদের সংহতি ক্ষীণ হয়ে গেছে এবং সেটা বাধাগ্রস্ত হয়েছে। মাঝখানে আবার দেখলাম বললেন যে আগে ভেবেছিলাম শত্রু একটা, এখন 4 দিকে শত্রু। ওটাও একটা বড় আত্ম উপলব্ধি। আমি ওনাকে রিকোয়েস্ট করব
যে আত্মোপলব্ধি তো ভালো, কেন এটা হলো সেটা একবার ভাবুন। সেই ভাবনার কোনো প্রকাশ কিন্তু ওনার কথায় পাচ্ছি না। কেন চারদিকে তার শত্রু দাঁড়ালো? কেন? শত্রু কি নতুন করে গজিয়েছে নাকি আগের গুলি আছে, নাকি ওনারা ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমে ওনাদের আচরণের মাধ্যমে শত্রু বাড়িয়েছেন, সংহতি কমিয়েছেন? এটা কিন্তু ওনাদের। আমি দেখলাম এর মধ্যে লবণগুলা পানি। এটা কি চা? এটা তো চা না রে ভাই, তো লবণগুলা পানি আপনি আমাকে দিয়েছেন। ওনারা সংস্কার নামে যে জিনিসটা আমাদের গেলাতে চাচ্ছেন, এটা কি সংস্কার? ইজ ইট রিফর্ম? ফলে নির্বাচন করার জন্য সংস্কার দরকার, আবার সংস্কার সম্পন্ন করতে গেলেও জনপ্রতিনিধি লাগবে। ধন্যবাদ জানাচ্ছি। এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।